শিল্প মাধ্যমগুলিকে স্বীকৃতি দিয়েছেন, যেমন নাচ, চলচ্চিত্রের ব্যাপারে ভাষাকে যখন ইউরোপও চিন্তা করতে পারেনি। আমি নিউ রিয়ালিজমের কথা বলছি, 40-এর দশকে জাভা তিনি প্রথম লিখেছিলেন ঋষিকাকে যে চলচ্চিত্রের সাথে সাহিত্যের কোনো সম্পর্ক নেই, কিন্তু 1919 সালে প্রথম রবীন্দ্রনাথ মুরারি ভাদুরীকে একটি পত্রে লেখেন, রূপের প্রবাহের নিজস্ব গতি থাকা উচিত, চলচ্চিত্রে সাহিত্যের কোনো চাতুবৃত্তি মানায় না। বলা বাহুল্য, যখন সত্যজিৎ রায় প্রথম শান্তিনিকেতনে পড়তে এলেন, উনি শান্তিনিকেতনেরই একটি পাঠাগার থেকে উদ্ধার করলেন চলচ্চিত্র সম্পর্কিত কিছু বই এবং চলচ্চিত্র রহস্যের কিছু আঁচ সেই প্রথম তিনি অনুভব করলেন, চলচ্চিত্র চেতনায় প্রথম উদ্বুদ্ধ হলেন।
মুরারি ভাদুরীকে লেখা সেই চিঠিতেই রবীন্দ্রনাথ উল্লেখ করেছিলেন, নিজের ভাষায় চলচ্চিত্রকে দাঁড়াতে হলে প্রতিভাবান কোনো রূপকারের দরকার। সেই রূপকার সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের উপরে ছবি করেছেন। ছবিটি তার 7ম ছবি। এর আগে 6টি ছবি তিনি করেছেন। বিশেষ করে আমি আবারও 1961 সালের কথা বলবো, রবীন্দ্রনাথের 100তম জন্মবার্ষিকী। সত্যজিৎ রায় ব্যাপকভাবে ব্যস্ত, বিভিন্ন কর্মকাণ্ড, এবং তার কেন্দ্র রবীন্দ্রনাথ। তিনি 3 কন্যা, পোস্টমাস্টার, মণিহারা এবং সমাপ্তি এই 1961 সালে তৈরি করেন। ভারত সরকার রবীন্দ্রনাথকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করার জন্য যে স্মারক ডাক টিকিটটি প্রকাশ করেছিলেন, সেটিও এঁকেছেন সত্যজিৎ রায় 1961 সালে। এবং এই রবীন্দ্রনাথ, আমরা অতি সম্প্রতি আরেকটি তথ্য জানতে পেরেছি যেটি অসাধারণ। এই সত্যজিৎ রায় আকাশবাণীতে E.M. ফস্টার, অমিয় চক্রবর্তী, কবিপুত্র রথীন্দ্রনাথ, ইন্দিরা দেবী এবং রাধাকৃষ্ণনকে নিয়ে রবীন্দ্রনাথের উপর একটা আলোচনা করেছিলেন। সেই উপাত্ত নথিপত্র এখন বেরিয়ে আসছে। রবীন্দ্রনাথ ছবি করতে গিয়ে ভারত সরকারের দেওয়া প্রোডাকশনে তিনি বেশ কিছু ভুল তথ্য হাজির করেছেন, তা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। আপনারা এই ছবিটি দেখবেন, আমি সেগুলির আর উল্লেখ করব না, কিন্তু তা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। একটা জিনিস উল্লেখ না করলেই পারছি না, যখন একজন চলচ্চিত্রকার একটি ছবি নির্মাণ করেন, তার যে প্রতিটি ইমেজ তিনি চিত্রগ্রহণ করেন বা রিকনস্ট্রাকশন করেন, কিন্তু যখন তাকে সেই ইমেজগুলি আর্কাইভ শপ থেকে নিতে হয়, কোনো নিউজ রিল থেকে নিতে হয়, তখন তার সমর্পিত হৃদয় সেই ইমেজগুলির উপরে থাকে না। তারপর তার সঙ্গে তার প্রথম থেকে জন্মলগ্ন থেকে প্রচেষ্টা চালিয়ে এসেছে এবং অনেক বাধা বিপত্তি সত্ত্বেও, বিশেষ করে অর্থকষ্ট সহ্য করে উদিচ্ছে যে এতদিন টিকে আছে এবং তার উদ্দেশ্য চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা নিঃসন্দেহে মূল্যবানের কাজ। আমরা আজ এখানে একসঙ্গে হয়েছি রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে। বস্তুত আমরা কেউ এখানে রবীন্দ্র বিশেষজ্ঞ না, আমরা সবাই রবীন্দ্রনাথ পাঠ করেছি, কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে গভীর এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার অবকাশ আজকে এই মুহূর্তে এখানে। এবং রবীন্দ্রনাথের মতো বিশাল কর্মকাণ্ডে শুনে ও সেই কর্মকাণ্ডের তাৎপর্য, তা নিয়ে এত অসংখ্য গ্রন্থ, এত অসংখ্য বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রসঙ্গত একটা অনুরোধ করতে চাই যুক্তরাষ্ট্রের প্রতিটি, আপনাদের সংকলনটি, আপনাদের এই উপলক্ষে সংকলনটি দেখলাম, ভালো, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটা ঘনিষ্ঠই ছিল।
তিনি এখানে বারে বারে এসেছেন। তিনি তার নোবেল প্রাইজের টাকা নিয়ে যখন নওগাঁ জেলার প্রতিসরেই তো তিনি যখন কৃষি ব্যাংক খুলতে গেলেন এবং যখন সেখানে কৃষকদের নিয়ে সমবায় বা এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে গেলেন, তখন তার জামাতাকে এখানে এই যুক্তরাষ্ট্রে কৃষি বিজ্ঞান পড়ার জন্য পাঠিয়েছিলেন, খুব সম্ভবত এই ইন্ডিয়ানা স্টেটের কোনো জায়গায় বা এরকম জায়গায়। তো এবং এছাড়াও রবীন্দ্রনাথ, আমি যতদূর জানি, একাধিকবার এখানে এসেছেন, বক্তৃতা করেছেন, শান্তিনিকেতনের জন্য অর্থ সংগ্রহ করেছেন। নতুন গোলার্ধের সঙ্গে আর্জেন্টিনার ব্যাপার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক, সেখানে তার যাওয়া এবং তার কবিতা ইত্যাদি নিয়ে আমরা যতটা জানি, যুক্তরাষ্ট্রের ঘটনাবলীতে আমরা রবীন্দ্রনাথের স্মৃতিপূর্ণ কোন কোন জায়গাগুলো, সেগুলো কিন্তু আমরা জানি। সেটা যদি যুক্তরাষ্ট্রের লিখি একটি সংকলন করতে পারেন, খুব কঠিন নয়, খুব জায়গাগুলো খুঁজে বের করা। ধন্যবাদ তার বক্তব্যের জন্য। আমি এখন বাংলাদেশের অন্যতম প্রধান লেখিকা পূরবী বসুকে অনুরোধ করব তাঁর বক্তব্য রাখতে। রবীন্দ্রনাথ তার জীবন, তার লেখা এবং তার পরিবার আমাদের মধ্যবিত্ত সমাজের প্রাত্যহিক জীবনকে কিভাবে প্রভাবিত করেছে, দুটা কথা বলবো আর কি। রবীন্দ্রনাথ বলতেন যে তার কবিতা কালোজয়ী হবে, কিন্তু আমরা দেখেছি যে শুধু কবিতা নয়, তার সমস্ত রচনায় কালোজয়ী হয়েছে। তবে তিনি অবশ্যই সবচেয়ে বেশি পরিচিত আমাদের কাছে তার গান এবং তার কবিতার জন্য। জন্ম, মৃত্যু, বিরহ, দুঃখ, শোক, আমাদের একটা লেখা পড়ছিলাম, তাতে আপনারা সবাই জানেন, তাতে লেখা হয়েছে যে নাসরিন হক, যে নারীবাদী একজন কর্মী এবং নারী নেত্রী, তিনি একটা মারাত্মক দুর্ঘটনায় মারা গেছেন কয়েকদিন আগে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। এবং তার বড় বোন শিরিন হক, যাদের দুজনকে আমি দেখেছি একদম খুবই ঘনিষ্ঠ, যখন নাসরিন মারা যান, তাকে যখন সমাধিস্থ করা হয়, তারপরে স্বভাবতই শিরিন হক অত্যন্ত বিমর্ষ ছিলেন এবং তখন তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বন্ধুদের নিয়ে তার সমাধিস্থলে হাতে হাত ধরে তারা বলেছিল যে আমরা চলো ওই গানটা গাই একসঙ্গে, যখন পড়বেন আমার পায়ের চিহ্ন হয়ে যাবে। গান গাইতে গাইতে তাদের গলা ভেঙে যাচ্ছিল কান্না, কিন্তু শিরিন হক বলেছেন যে ওই গানটা গাওয়ার পরে তার মনের মধ্যে অনেক শান্তি পেয়েছেন তিনি। তো এটা আসলে ওরা দুজন এতটা ঘনিষ্ঠ ছিল বলে আমি বুঝতে পেরেছি যে কি রকম মনের অবস্থাতে তারা ওই সময়ে গানটা গাইতে পেরেছিল, গিয়ে মনে মধ্যে শান্তি পেয়েছিল। কারণ রবীন্দ্রনাথ যদিও আমাদের সমস্ত অনুভূতি নিয়ে লিখে গেছেন, কিন্তু মৃত্যুকে তিনি বিশেষভাবে মহিমান্বিত করেছেন এবং মৃত্যুকে তিনি কখনো মনে করেননি জীবনের শেষ, তিনি মনে করতেন যেন জীবনের একটা অধ্যায় শেখা। পরীক্ষা প্রথম উত্তীর্ণ মানুষ বাংলাদেশ থেকে, এবং তিনি এবং তার স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী, তারা একটা বলা চলে যে একটা উদাহরণ আধুনিক মানুষের। এবং তারা একসঙ্গে পার্টিতে যেতেন, ওই সময় এত পর্দা ছিল। জ্ঞানদানন্দিনী এবং কাদম্বিনী, রবীন্দ্রনাথের আরেক বোঠান, তারা দুজন স্বামীর সঙ্গে ঘোড়া চড়তেন। ফলে তারা ওই সময় নরনারীর সম্পর্ক এবং শুধু নরনারীর সম্পর্ক না, স্ত্রী স্বাধীনতার একটা দিক উন্মোচন করেছিলেন, সেটা রবীন্দ্রনাথের পরিবারই করেছিলেন। তারা একসঙ্গে নাটক করতেন, পুরুষ মেয়েরা একসঙ্গে নাটক করতেন, যখন সেটা ভারতে বাংলাদেশে ভাবাও যেত না, কারণ তখন নাটকে যে দু একটা মেয়ে এসেছিল, বেশিরভাগই যাত্রার মেয়েরা করতো, কিন্তু নাটকে যে দু একটা মেয়ে এসেছিল তারা অধিকাংশই হয়তো আমাদের সে তথাকথিত ভদ্র ঘরের মেয়েরা, তার বারাবণিকা অথবা তাদের কন্যারা। কিন্তু রবীন্দ্রনাথের পরিবার ওই সময়ে নরনারীরা একসঙ্গে নাটক করতেন। তারা তারপরে
নাটক করতেন, তারপরে ঘোড়ায় চড়তেন, তারপরে এই সময় সত্যেন্দ্রনাথ একসময় যিনি বাইরে পড়াশোনা করেছেন, রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী এবং খুব কি বলবো, খুব নিজেকে খুব সবকিছুতে একত্রিত করার চেষ্টা করতেন। তিনি তার প্রত্যেকটি ছেলে মেয়েকে নিজের ইচ্ছায় দিয়ে দিয়েছিলেন। সত্যেন্দ্রনাথও তাই করেছিলেন। কিন্তু সত্যেন্দ্রনাথ যখন ইংল্যান্ডে যান, তখন তিনি যে কিভাবে স্ত্রী শিক্ষায় স্ত্রী স্বাধীনতা বিশ্বাস করতেন তার একটা বড় প্রমাণ তিনি সেখান থেকে তার স্ত্রীকে 1863 সালে রবীন্দ্রনাথের জন্মের মাত্র দুদিন পরে লিখেছিলেন যে জ্ঞানদানন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি বাবার ইচ্ছা, কিন্তু যখন তিনি ইংল্যান্ডে গেলেন তখন তিনি জানলেন যে বিয়েটা শুধু স্বামীর ইচ্ছা হলে হয় না, স্বামী স্ত্রী দুজনের ইচ্ছাতে একটা সফল বিয়ে হতে পারে। তখন তিনি জ্ঞানদানন্দীকে লিখলেন, বাবাকে লিখলেন যে আমি যখন ফিরে আসব তখন জ্ঞানদানন্দিনী পড়াশোনা করে নিজের আর একটু বড় হবে, পড়াশোনা করবে এবং মনস্থির করবে সে আমাকে স্বামী হিসাবে পেতে চায় কিনা, তাহলেই আমি তাকে গ্রহণ করবো স্ত্রী হিসাবে। কারণ বাবার ইচ্ছাতে বিয়ে করেছি আমি, কিন্তু স্ত্রী হিসাবে আমি তাকে তার অনিচ্ছায় গ্রহণ করতে চাই। তো এই সব আর কি, ফলে আমাদের আধুনিক মনস্ক করতে, আমাদের ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করতে রবীন্দ্রনাথ এবং তার পরিবার যথেষ্ট অবদান রেখেছেন বলে আমি মনে করি। তারপরে ধরেন রবীন্দ্রনাথ আমাদের ঘর সাজাবো, আমাদের বিগত রুচির সৃষ্টি করতো, আমরা কিভাবে বসবো, কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কি গান শুনবো, কিভাবে ঘর সাজাবো, সেটা করতে রবীন্দ্রনাথ আমাদের সাহায্য করেছেন। রবীন্দ্রনাথ তার স্ত্রীর পত্র, হৈমন্তীর মতো লেখা দিয়ে স্ত্রী স্বাধীনতায় আমাদের উৎসাহিত করেছেন। সেটা শিখেছিলেন তার স্বামীর উৎসাহে, যখন তিনি পশ্চিমা ভাবভঙ্গি শেখার জন্য বম্বে গেছিলেন। সেখানে গিয়ে তিনি নতুনভাবে উদ্ভাবন করলেন কিভাবে একটা শাড়ির সাথে ব্লাউজ এবং সায়া ব্যবহার করা যায় যাতে করে মেয়েদের পোশাকটা শালীন হয়। এবং এটা ফিরে এসে তিনি যখন চেষ্টা করলেন যে এইটা কিভাবে বেশ জনপ্রিয় করা যায়, তখন বাংলাদেশী পত্রিকাতে তিনি ছবি এঁকে এঁকে সায়া এবং ব্লাউজ কিভাবে বানাতে হয় এটা পাঠালেন, যাতে করে লোকেরা বানাতে পারে। এবং তিনি এটাও বললেন যদি কারো বানাতে অসুবিধা হয় কিন্তু করতে চান, তাহলে তিনি 31 সেট সায়া এবং ব্লাউজ যে চাইবে তার কাছে পাঠাবেন। এবং আমাদের সেই 1860 সাল থেকে আজকে 2006 সালে আমরা খুব যে একটা পরিবর্তন করেছি তার দেওয়া পোশাকের চাইতে মনে হয় না। তার সেই আধুনিক পোশাক আমরা আজকেও পরিধান করি, এবং সেটা রবীন্দ্রনাথ এবং তার পরিবারের অনেক দান, সন্দেহ নেই কিছু। সবশেষে আমি দুটো কথা বলবো, সেটা হলো আধুনিক মনস্ক করার জন্য আমাদের আরো একটা জিনিস যেটা প্রয়োজন, সেটা হলো আমাদের অসাম্প্রদায়িক হওয়া। রবীন্দ্রনাথ আমাদের অসাম্প্রদায়িকতার প্রতীক। আমি আরো বেশি খুশি হতাম যদি দেখতাম রবীন্দ্রনাথ আরো বেশি লিখেছেন বাঙালি মুসলমান সমাজ নিয়ে, যেটা তিনি করেননি। তো যেটুকু করেছেন সেটা কিন্তু খুবই ইতিবাচক, এবং তার জন্য কারণ তিনি একসঙ্গে হিন্দু মুসলমান বসে না কোনো সমাবেশে, একসঙ্গে খায় না, এটা নিয়ে তিনি খুব দুঃখ প্রকাশ করতেন। তিনি 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো তখন তিনি খুবই দুঃখ পেয়েছিলেন এবং প্রচুর দেশাত্মবোধক খুব ভালো ভালো গান রচনা করেছিলেন। এবং তিনি মুসলমান মুঠে এবং শ্রমিকদের হাতে রাখি বন্ধন করেছিলেন হিন্দু মুসলমানের মিলনের জন্য। ফলে তিনি অসাম্প্রদায়িকতার প্রতীক, আমাদের যুগে যুগে এই ব্যাপারে প্রেরণা যোগাবে। এবং সবশেষে দেশপ্রেম আমাদের সকলেরই আছে, এটা সত্য, কিন্তু বাঙালি মধ্যবিত্ত সমাজে সবসময় দেশের যে কোনো সামাজিক, যে কোনো রাজনৈতিক, যে কোনো আন্দোলনের নেতৃত্ব তারাই দেয়, এবং সেই নেতৃত্ব দেওয়ার সময় আমরা ঘুরে ফিরে সবসময় রবীন্দ্রনাথ কাছে ফিরে যাই। 1947 সালে আমাদের স্বাধীনতা যখন পেলাম আমরা ব্রিটিশের কাছ থেকে, তারপরে যখন আমরা ভাষা আন্দোলন করলাম, আমাদের যখন সামরিক শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, আমাদের বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন করলাম, সব জায়গায় আমরা রবীন্দ্রনাথের কাছে ফিরে গেছি। কারণ রবীন্দ্রনাথ নিজে
অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। শ্রেষ্ঠ কবিদের অন্যতম বাংলাদেশের বিশিষ্ট কালামিস্ট এবং প্রগতিশীল রাজনীতিবিদ অজয় রায়, রবি বসু, তিনি স্পষ্টভাবে শ্রীনিকেতনে কাজ করতে গিয়ে মহাত্মা গান্ধীর চরকা নীতি এবং হিন্দু স্বরাজের নানা সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ একজন পেইন্টারও ছিলেন এবং সবচেয়ে যেটা বেশি ছিলেন সেটা হলো মানুষ হিসাবে তার যে হিউম্যান কোয়ালিটিস, তার দ্বিতীয়টি আজ পর্যন্ত আমরা দেখি না। রবীন্দ্রনাথের সমালোচনাও হয়েছে। কে করেননি রবীন্দ্রনাথের সমালোচনা? মোহিতলাল মজুমদার, প্রমথনাথ ঋষি, এমনকি তার প্রিয় বুদ্ধদেব বসুও তার গুণকীর্তনের সাথে সাথে তার দুর্বল দিকগুলিও তুলে ধরেছেন। শিবনারায়ণ রায় একজন বিশিষ্ট নিবন্ধকার, প্রবন্ধকার, তিনিও জ্ঞাতের সাথে তুলনা করতে গিয়ে রবীন্দ্রনাথের যেসব দিকগুলি তার চোখে পড়েছে তিনি বলেছেন, এবং বলেই বলেছেন যে তোমার থেকে আলো নিয়েই আজ তোমারই সমালোচনা করছি। আমি একজন চলচ্চিত্রকার হিসাবে নিউ রিয়ালিজমের যে দর্শন, আমি রবীন্দ্রনাথকে সেই প্রেক্ষাপটে, আমার বাংলাদেশের প্রেক্ষাপটে সামান্য দুটি কথা বলে রবীন্দ্রনাথের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আমরা অনেকেই বলি, বিশেষ করে এককালে পশ্চিম বাংলায় উগ্র কমিউনিস্ট আন্দোলনের নেতারা তাকে নানাভাবে সমালোচনা করেছে। বাংলাদেশে তিনি নিষিদ্ধ হয়েছিলেন, জনগণ কখনই তা মেনে নেয়। রাজনীতিক রবীন্দ্রনাথকে আজকে বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন। কথাটা কেন বললাম? Thank you.
রয়েছি আমি সুলতানা বাসিত মুন্না, আলপনা গুরু, আর আমাদের সুমন আছে। বাচ্চারা সবাই যাবে না, তোমরা যারা বাংলায় কবিতায় আছো তারা সবাই স্টেজে থেকে যাও। নিজের দেশ, ভাষা ও সংস্কৃতি গর্ববোধ ও মমত্ববোধ জাগিয়ে তোলার জন্য নিয়মজির জন্ম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে নিয়েই এসব ছোট রবিকে জানি সাজানো হয়েছে। এর মাঝে দেখা যাবে আমাদের ছাত্রছাত্রীরা তার ভাষাকে কতখানি আয়ত্ত করতে পেরেছে। যদি সত্যি পেরে থাকে তবে আমাদের সব প্রচেষ্টা সার্থক হবে। প্রথমেই আমাদের ছাত্রছাত্রীরা একটি বৃন্দ কবিতা আবৃত্তি করবে আপনাদের সামনে। কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথের ছুটি। ছুটি কবিতাটা শুরু করো। এখন
যায় বাতিলে ছুটে যায় নৌকা গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। এবারে কবি নিজের লেখা থেকে একটি পড়ে শোনাচ্ছে দীপ্ত রায়। আপনি একটা দাও। সামনে আসবো আমি জন্ম নিয়েছিলাম সাইকেলে কলকাতায়। শহরে সাইকেল গাড়ি চলছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে। দড়ি চাবুক করছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি বা বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো তার দেশ দেখে আমরা অবাক। আমাদের পড়ার ঘরে যত দুই শর্তে একটা সেট। তখন জলের কর বসেনি। বেহারা কাঁধে করে কলসি ভরে মা ফাল্গুনের গঙ্গার জল তুলে আনতো। একতলা অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খবরের জল। মেঘে মেঘে রবীন্দ্রনাথ লিখেছেন লুৎফর রহমান রিটন। টুকরো টুকরো মেঘের ভেলা নীল আকাশে করছে খেলা। মেঘের ভেলা যাচ্ছে বেশে দোল দিয়ে যায় বাতাস এসে। মেঘের টুকরো ছড়িয়ে পড়ে হঠাৎ অন্য রূপ সে ধরে। বিশাল পাহাড় পড়ল নুয়ে রবীন্দ্রনাথ আছেন শুয়ে। দেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। মাঝি কবিতাটি আবৃত্তি করবে। আমার কবিতার নাম মাঝি, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার যেতে ইচ্ছে করে নদীটি ওই পারে যেথায় ধারে ধারে। বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকা বাঁধা সারে সারে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝে। ধন্যবাদ দীপ্ত রায়। এবারে দেশাদ ভাই রবীন্দ্রনাথের লেখা থেকে পড়ে শোনাচ্ছে। দরকারে কাজ থেকে বরখাস্ত করে দেয়া হয়েছে। এই আলাদা চোখ যখন হয়রান করে দিত তখন শরীরের কোনো রকম জুলুমের জোরেও ব্যায়াম করতে পারতাম না। দ্রুত জলে ভিজে বেড়ানো সারাদিন। সূর্য হলো না কার্তিক মাসের খোলা চাঁদে। শুয়েছি চুল জামা ভিজে, গলার মধ্যে একটু ফুসফুসনি কাশি সারাও ধন্যবাদ সবাইকে। আপনারা যারা দেখছেন, এই বাচ্চাগুলো যখন প্রথম স্কুলে এসেছিল তাদের আসলে কোনো অক্ষর জ্ঞানই ছিল না। ওদেরকে আমরা অ আ থেকে শুরু করেছি, আজকে তাদের এইটুকু পর্যন্ত নিয়ে আসা হয়েছে। সেটা আপনাদের বাবা মা এবং স্কুলের যৌথ প্রচেষ্টায়। তো আজকে আর আমি বেশি কিছু বলবো না, সব বিবেচনার ভার আপনাদের উপর রইল। তো এই আমাদের আজকের আয়োজন ছিল। সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে বাংলা অনুষ্ঠান শেষ করছি। Yeah.
আমার মায়ের খোলা গলায় নিজেদের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণে ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরে বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন ভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যখন তখন কিংবা যেমন তেমন নয়। সন্ধে অন্ধকার ঘনিয়ে আসার শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি এমন গলা? মা বলে রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ধায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানে কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে ওথাল পাতাল হতে লাগলো। ঝরঝর বৃষ্টি অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মধ্যে খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব আগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। তোমার অভিসার মানে কি মা? মা বললেন, অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগম পারে। হ্যাঁ, ঠিক ওইখানে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সব ভিড়ে জামাই বাড়িতে এসে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে কেমন করে বোঝাই যে অভিসার শব্দ মানেটা আমি জেনেছি, আজ জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে এভাবে মেঘলা আকাশে, বাদলে বাতাসে, সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলে মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর যতদিন যাবে যাব আমরা এখন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার অধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় বোথায় পাগলের প্রয়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় তারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন।
লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের দর। উথুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে শ্যালাইয়া ফুল কুড়াইয়া রামধনু আতা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরানো ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভুদর হইতে ভুদরে লটিব। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। করু চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি কাল গেছে পাখি, এসেছে রবিও কর। ধন্যবাদ। ধন্যবাদ।